নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সাল কেমন যেতে চলেছে। সংখ্যাতত্ত্বের বিচারে আমরা এটা জানি যে 2026 সূর্যের বছর, কিন্তু মকর লগ্ন ও মকর রাশির সাপেক্ষে সূর্য কিন্তু অষ্টম ঘরের অধিপতি হয়। তো সংখ্যাতত্ত্বটাকে যদিও আমার চ্যানেলে আমি ভীষণভাবে প্রাধান্য দিয়ে থাকি না, কিন্তু বিষয়টা আমাদেরকে এটাও কিন্তু মিলিয়ে দেখতে হবে। তো সেইটা নিয়েও আলোচনা অবশ্যই হবে। এছাড়াও মকর লগ্ন ও মকর রাশির সাপেক্ষে লগ্নাধিপতি বা রাশির অধিপতি শনি কিন্তু তৃতীয় স্থানে গোচর করছে। তো পরিশ্রম পরাক্রমের ঘরে গিয়ে লগ্নাধিপতির থেকে আমরা কী কী পজিটিভ ফলাফল পেতে পারি সেই বিষয়টা নিয়েও বিস্তারিতভাবে জানবো। এবং বৃহস্পতির মতো শুভ গ্রহ, সে কিন্তু দীর্ঘ 12 বছর পর আপনাদের সপ্তম স্থানে গোচরে আসছে। তো দাম্পত্য জীবন শুরু করার জন্য, বিবাহ করার জন্য কিন্তু সবথেকে সুন্দর সময়। কোন সময়তে কোন কোন দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট বৃহস্পতিদেব আপনাদেরকে দিতে চলেছে এবং পরবর্তীতে বৃহস্পতি অষ্টমেও গোচরে যাবে, তো কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। এবং অবশ্যই আপনাদের জন্য লগ্ন এবং রাশি সাপেক্ষে সর্বোচ্চ পজিটিভ গ্রহ বুধ এবং শুক্র কোন কোন সময়তে কোন ঘরে থেকে আপনাদেরকে কীভাবে পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে। এবং মঙ্গল যে হচ্ছে আপনাদের লগ্ন সাপেক্ষে কিন্তু অবশ্যই একাদশ ঘরের অধিপতি হয়, বা রাশি সাপেক্ষেও সেম চতুর্থ ঘরের অধিপতি হয় মঙ্গল। তো তারও আমরা কিন্তু গোচরটা পরিষ্কারভাবে বুঝবো গোটা ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো মকর লগ্ন মকর রাশির 2026 সাল কেমন যেতে চলেছে। প্রথমত হচ্ছে যাদের মকর লগ্ন এবং যাদের মকর রাশি দুজনরাই কিন্তু সমানভাবে ভিডিওটাকে প্রাধান্য দিতে পারেন। অ্যাকুরেট ফলাফল পেতে অবশ্যই লগ্নটাকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকুন। এখন বিষয় হচ্ছে আমরা রাশিটাকেও প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু যেহেতু আমরা জানি যে মকর রাশির 7.5 শেষ হয়ে গেছে, ঢাইয়াও চলছে না, অতএব লগ্নটা থেকে আপনারা যদি ফলাফলটা দেখেন তাহলে অ্যাকুরেট ফলাফল পাবেন। এখন মকর লগ্ন মকর রাশির মানুষরা কেমন হয়? কর্মপ্রিয়, কর্মই তাদের কিন্তু সবথেকে বড় ক্ষমতা। নিঃস্বার্থভাবে যে কোনো কর্মকে করে যেতে পছন্দ করে। জীবনের সুখ বলতে কি মানুষের জন্য কিছু করতে পারা, এটাই তাদের সবথেকে বেশি সুখ। শো অফ করতে একদম পছন্দ করে না, নিজের মতো করে চলতে পছন্দ করে। তো সেই রকম একটা ব্যক্তিত্বের মানুষের এইটা বছর হচ্ছে কি সূর্যের বছর। প্রথমেই আমরা আলোচনা করেছি সংখ্যাতত্ত্বের বিচারে অষ্টম ঘরের অধিপতি সূর্য। তো সবটাই কি নেগেটিভ? কখনোই নয়। উইথাউট এক্সপেকটেশন কোনো মানুষ যদি কর্ম করে যেতে পারে, সেটা কিন্তু মকর লগ্ন মকর রাশির মানুষরা হয়। আর এই বছরটা কিন্তু সেই দিক থেকেই সাপোর্ট তারা পাবে, কেন লগ্নাধিপতি শনি তৃতীয় স্থানে গোচর করছে। তো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে চলে আসি। তো প্রথমে আমরা স্ক্রিনে যদি আসি, আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মকর লগ্নের জন্মছক। যদি আপনাদের রাশি অর্থাৎ মকরের ঘরে যদি আপনাদের চন্দ্র অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আপনাদের হয়ে যাবে কিন্তু মকর রাশিও। তাহলে দুজনের ক্ষেত্রেই ভিডিওটা প্রযোজ্য। প্রথমে আমরা দেখে নেব যে আপনাদের মকর লগ্ন অর্থাৎ লগ্নাধিপতিকে। লগ্নাধিপতি হচ্ছে আপনাদের এইখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে শনিদেব। মকর লগ্নের লগ্নাধিপতি হয় শনিদেব। তো শনিদেব কোথায় গোচর করছে? প্রথমেই দেখব তৃতীয় স্থান। তৃতীয় স্থান কিসের ঘর হয়? তৃতীয় স্থান হচ্ছে আমাদের পরিশ্রম পরাক্রম, পুরুষার্থ, ক্ষমতা, এবং তার সাথে ছোট ভাই বোন, ছোটোখাটো ঘোরাঘুরি। তো সব কিছুর ক্ষেত্রে তৃতীয় ঘর হচ্ছে আমাদের পরিশ্রম, এক কথায় যদি আমরা দেখি। আর শনিদেব হচ্ছে কি? কর্মের ফলদাতা। শুধু কি কর্মের ফলদাতা? দেখুন কেন শনিদেবকে কর্মের ফলদাতা বলা হয়। খুব সিম্পল লজিকে যদি আমরা বুঝি, মেষ হচ্ছে কালপুরুষের লগ্নের প্রথম ঘর হয়। তো সেই ঘর সাপেক্ষে মকর কিন্তু হয় 10 নম্বর ঘর, যেটা কর্মের ঘর হয়, এবং কুম্ভ হচ্ছে 11তম ঘর, যেটা হচ্ছে কর্মের ফলের ঘর। তাহলে কর্ম এবং কর্মের ফল দুটোরই কারক কিন্তু শনিদেব। ন্যাচারাল জোডিক সাইন অনুযায়ী যদি আমরা দেখি, যেটা মেষকে ধরে চলা হয়, তো সেই হিসাবে কিন্তু শনিদেব কর্মও বলতে পারেন, কর্মের ফলও বলতে পারেন। তাহলে সেখানে শনিদেব যখন তৃতীয় স্থানে গোচরে আপনাদের থাকছে, তাহলে এই বছরটা আমরা কি পাবো? আগের বছরও ছিল, এবছরও থাকছে। আগের বছর মার্চ এপ্রিলের পর থেকে ছিল, এবছর আপনাদের একদম শুরু থেকেই থাকছে এবং মার্গী অবস্থাতে থাকছে। তো শনিদেব তৃতীয় যেহেতু বসে আছে, একটা বিষয় বলতে পারি, আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, স্পোর্টসের সাথে বা এইরকম কোনো কর্মের সাথে যুক্ত আছেন যেখানে অধিক খাটাখাটুনি করতে হয়, অধিক পরিশ্রম করতে হয়, ঘোরাঘুরি করে কর্ম করতে হয়, তার জন্য বলবো শনির তৃতীয় অবস্থানটা কিন্তু খুব ভালো, 100% ভালো। একটা বিষয় তো পরিষ্কার যে তৃতীয় স্থানে যখন শনি থাকে, অক্লান্ত পরিশ্রম করবার খিদে আপনার বেড়ে যায়।
এখন বিষয়টা এইটাই যে শনি তৃতীয় স্থানে থাকলে যে পুরোটাই আপনাকে সাপোর্ট দেবে সেটাও কিন্তু নয়, কেন শনিদেবের কিছু দৃষ্টি আছে যেগুলো কিছুটা ডিলে করবে। আপনি পরিশ্রমও করবেন কিন্তু সেই অনুযায়ী যখন ফলাফল পাবেন না, শনিদেবের যেটা নর্মালি কাজ, তখন তো আপনি ভেঙে পড়তে পারেন। তো প্রথমেই একটা বিষয় বলে রাখি, এই বছরটা প্ল্যানিং করবার বছর নয়। উইদাউট এক্সপেকটেশন আপনারা কর্ম করে যান, ফল কিন্তু এই বছরের মিডিল এবং তার পরবর্তীতে 100% পাবেন, একটুখানি ধরে চলতে পারেন। কেন সেটা বুঝিয়ে বলছি। প্রথম আমরা শনিদেবের দৃষ্টিটাকে আগে দেখে নিই। শনিদেব তৃতীয় থেকে পঞ্চম স্থানে আপনাদের তৃতীয় দৃষ্টি দেবে। তো তৃতীয় দৃষ্টি যখনই পঞ্চম স্থানে পড়বে, পঞ্চম ঘর আমাদের সন্তানের ঘর হয়, তো যখনই পঞ্চমে শনিদেব দৃষ্টি দেবে সন্তানের সাথে কিছুটা দূরত্ব বৃদ্ধি করাতে পারে, তার জেদ বৃদ্ধি করাতে পারে। কিছু অংশে আপনার মনে হবে সে কিছুটা অবাধ্য হচ্ছে বা সে কিছুটা গতিতে স্লো হয়ে গেছে, এইরকম ধরনের একটা প্রবলেম আপনাদেরকে শনিদেব দিতে পারে। এবং পঞ্চমে দৃষ্টি যখনই দিচ্ছে তার সাথে কি প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিছুটা স্লোনেস নিয়ে আসবে, কিছুটা দূরত্ব তৈরি করবে। আপনাদের কর্মের দিকে যদি ফোকাসটা বেশি করে থাকে তাহলে এই বিষয়টা খুব কমনলি আসবে, এবং নতুন যারা প্রেম সম্পর্ক করতে চাইছেন সেক্ষেত্রেও কিছুটা বাধা আসতে পারে। কিন্তু বিবাহের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, প্রেমের ক্ষেত্রে সমস্যার জায়গাটা আসতে পারে। এবং যারা ধরুন এডুকেশনের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে কিছু প্রবলেম, যারা ধরুন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আছেন আমি বলবো খুব ভালো, কিন্তু বাদবাকি ক্ষেত্রের সব ক্ষেত্রেই ভালো, কিন্তু আপনাদেরকে বলছি কি যতটা আপনারা আশা করবেন ততটা আপনারা পাবেন না। তো সেই কারণেই প্রথমে আপনাদেরকে বললাম যে এক্সপেকটেশন ছাড়া বলবেন মানুষ তো চলতে পারে না, কিন্তু এই জন্যই মকর লগ্ন মকর রাশি, যাদের লাইফে সেরকম কোনো এক্সপেকটেশন থাকে না, তারা নিজের থেকে বেশি অন্যের জন্য করে। তো এই কারণের জন্য আপনাদেরকে বুঝিয়ে বলা যে আপনারা যদি উইথাউট এক্সপেকটেশন এডুকেশনের দিকে যান, প্রেম সম্পর্কের দিকে যান, সন্তানের থেকে এক্সপেকটেশন কমান, তাহলে দেখবেন সবই ঠিকঠাক আছে, পরিষ্কার। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? নবম স্থানে, ভাগ্যের ঘরে। তো ভাগ্যের ঘরে যখনই শনিদেবের দৃষ্টি পড়বে, যদিও শনিদেবের পঞ্চম দৃষ্টিটাও মিত্র ঘরে এবং নবম দৃষ্টিটাও মিত্র ঘরে, কারণ একটা শুক্রের একটা বুধের ঘর, তাহলে আমি বলবো ভাগ্যের সাপোর্টও আপনারা পাবেন, কিন্তু আপনারা ভাগ্যের সাপোর্ট চাইবেন না, আপনারা কিন্তু কর্মটাকেই বেশি করে প্রাধান্য দেবেন। পিতার থেকে সাপোর্ট পাবেন, ধার্মিক হবেন। আমি প্রথমেই বললাম যে ধার্মিক স্থানে ঘোরাঘুরির যোগ কিন্তু শনিদেব তৈরি করবে। এই গোটা বছরটাই টুকটাক দেখবেন সামনাসামনি ঠাকুর স্থানে যাচ্ছেন, এটা খুব ভালো, কোনো অসুবিধা নেই। এবং এইখান থেকে যদি আমরা দশম দৃষ্টি দেখি, যেটা আপনাদের পড়বে দ্বাদশ স্থানে, তাহলে এইখানে একটা বিষয় কী হচ্ছে, নবমকে আর দ্বাদশকে কিন্তু একই সাথে জুড়ছে, তার সাথে কিন্তু চলে আসছে পঞ্চম ঘর। যারা এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছিলেন, রাজ্যের বাইরে দেশের বাইরে যাই হোক না কেন, তাদের জন্য খুব ভালো সময়, 100% ভালো সময়। কোন সময়টা অবধি থাকছে? আমি বলবো 26শে জুলাই অবধি সব থেকে ভালো সময় থাকছে, কেন শনিদেব মার্গী অবস্থাতে থাকবে। তারপরে পুনরায় আবার ধরে নিন একটা বিষয় দেখে নিতে হবে যে 11ই ডিসেম্বরের পর শনিদেব যখন আবার মার্গী হবে, তারপর থেকে আবার কিন্তু সময়টা ভালো হয়ে যাবে এডুকেশনের জন্য, আমি বললাম। এবং যারা ধরুন বিদেশে কর্ম করছেন, বিদেশি ক্লায়েন্টের সাথে যুক্ত হয়ে কর্ম করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আমরা ধরে চলতে পারি শনিদেবের এই তৃতীয় অবস্থানটা। শনিদেব কিন্তু গোটা বছর কোনো রকম রাশি পরিবর্তন করবে না। এবার শনিদেব কি হচ্ছে, 26শে জুলাই বক্রি হয়ে যাবে, মানে 25শে জুলাই অবধি সে মার্গী থাকছে, তারপরে 26শে জুলাই সে বক্রি হবে, আবার পুনরায় 11ই ডিসেম্বরে সে মার্গী হবে। এখন নর্মালি কি ধরা হয় যে শনিদেব যেহেতু নেগেটিভ গ্রহ, নেগেটিভ অ্যাকচুয়াল কোন অ্যাসপেক্ট থেকে ধরা হয়, কেন সে অনেক খাটায়, পরিশ্রম করায়, তারপরে ফলাফল দেয়। তো সেই গ্রহ যখন বক্রি হয়ে যায় সে তখন উল্টো ফলাফল দেয়, তো উল্টো ফলাফল দিলে তখন তার কঠোরতাটা কমে যায়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, লগ্নাধিপতি যখনই বক্রি হয় তখন মেন্টাল আনস্টেবিলিটিতে তারা ভোগে, কেন তাদের গতিটা স্লো হয়ে যায়। যখনই কোনো গ্রহ বক্রি হয় তার গতিটা স্লো হয়ে যায়, অ্যাকচুয়াল স্লো তো হয় না, তাকে দেখে মনে হয় আপাত দৃষ্টিতে সে স্লো চলছে। তো সেই দিক থেকে আমরা এটা বুঝতে পারছি যে 26শে জুলাইয়ের থেকে আমাদের 11ই ডিসেম্বর অবধি মকর লগ্ন, বেসিক্যালি লগ্নের যারা অধিপতি জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে মেন্টাল আনস্টেবিলিটি কিছুটা আসতে পারে, বাট দুশ্চিন্তা করার জায়গা নেই, কেন বৃহস্পতির একটা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, সেটা আমরা এর পরেতে আলোচনায় আসছি। এবার আমরা আলোচনা করব কি, বৃহস্পতিকে নিয়ে, সব থেকে বৃহৎ গ্রহ। আমি প্রত্যেকটা গ্রহকে নিয়ে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো বৃহস্পতি যেহেতু সব থেকে শনির পরেই গুরুত্বপূর্ণ, সেই হিসাবে বৃহস্পতিকে নিয়ে আসছি। শুক্র এবং বুধ এবং মঙ্গলকে নিয়েও আলোচনা করব আপনাদের ক্ষেত্রে। তো প্রথম বছরের শুরুতে আমরা দেখতে পাবো বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানে গোচরে আছে। ষষ্ঠ ঘর কী হয়? রোগ, ঋণ, রিপুর ঘর হয়। তো ষষ্ঠ স্থানে আপনাদের বৃহস্পতিদেব তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়। তো ষষ্ঠ স্থানে বসে আছে মানে সেটা নেগেটিভ গোচর ধরে চলা যেতে পারে, কিন্তু পূর্ণ নেগেটিভিটিটা কি আপনারা পাবেন? আপনারা পাবেন কবে থেকে? 11ই মার্চ থেকে 2রা জুন অবধি। এই সময়টা কিন্তু সাবধানে থাকার সময়, কারণ রোগ, ঋণ, রিপুর ঘরে যখনই বৃহস্পতির মতো গ্রহ গোচর করবে, ঋণ বৃদ্ধি করাতে পারে, রোগও বৃদ্ধি করাতে পারে, রিপুও বৃদ্ধি করাতে পারে। তবে এইটা সাবধানে থাকতে হবে আপনাদেরকে।
এবং আমি বললাম কোন সময়টা, কেন 11ই মার্চ অবধি যেহেতু বৃহস্পতি এখানে বক্রি থাকবে, 10ই মার্চ অবধি অ্যাকচুয়াল, 11ই মার্চ থেকে সে মার্গী হবে, সেই পার্টিকুলার সময়টা 11ই মার্চ থেকে 2রা জুন অবধি সময়টা কিন্তু বৃহস্পতিতে পূর্ণরূপে নেগেটিভ দিতে পারে। কোন কোন দিক থেকে দিতে পারে সেটা প্রথমেই বলেছি, রোগঋণ রিপুর দিক থেকে। এবার পূর্ণটাই কি নেগেটিভ সেটা কিন্তু নয়। যারা ধরে নিন ন্যাচারালি কর্ম করতে চাইছেন, কারণ বৃহস্পতি ষষ্ঠে আছে মানে ষষ্ঠ ঘর কিন্তু শুধু রোগঋণ রিপুর নয়, এখানে কিন্তু আমাদের চাকরিরও ঘর হয়। তো সেক্ষেত্রে বৃহস্পতি দেখুন এখানে পঞ্চম দৃষ্টি আপনাদের দশম স্থানে পড়ছে। তারা টিচিং পেশার সাথে যুক্ত আছে। টিচিং মানে এই নয় যে শুধু আপনারা ধরে নিন পড়াচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন বা কোচিংয়ে পড়াচ্ছেন, যারা কোচিং করছেন, যারা ট্রেনিং দিচ্ছেন, সেটাও কিন্তু টিচিংয়ের মধ্যে পড়ে। তো অতএব এই যোগটা কিন্তু খুব ভালো চলবে এই পার্টিকুলার সময়টাতে। এবং এখান থেকে আমরা দেখব যে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, দ্বাদশ স্থানে। তো সেই দিক থেকে আমি বলবো অতটা নেগেটিভ ভাববেন না, কেন বৃহস্পতি আমি প্রথমেই বলেছি কি যারা বাইরের সাথে পড়াশোনা করার বা বাইরের সাথে কর্ম করবার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। তবে বৃহস্পতি কিছুটা খরচ বৃদ্ধি করাতে পারে, ঋণটা এই সময়টাতে পার্টিকুলারলি নেবেন না। এবং এখানে আরেকটা দৃষ্টি যেটা আমরা দেখবো, নবম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় স্থানে, রাহুর ওপরে দ্বিতীয় স্থানে। তাহলে এই সময়টাতে কি হবে, আপনাদের এক তো বছরের শুরুতে বেশ ব্যয় হবে। কেন, বছরের শুরুতেই যদি দেখা যায় এখন বর্তমান যে গোচরটা চলছে না, আপনাদের দ্বাদশ স্থানে মঙ্গল, শুক্র, বুধ এবং সূর্য অলরেডি গোচরে আছে। তাহলে বছরের শুরুতে আপনাদের দেখবেন সব রকম খাত থেকে আপনাদের ধরে নিন রোজকার খরচ বলুন বা কোনো রকম কোনো রিনোভেট বলুন, কোনো কিছু কেনাকাটি বা কেনাকাটির জন্য তো প্রথম দিকটাতে কিন্তু বেশ খরচ হয়ে যাবে। তো সেই খরচটাকে আটকানোর জন্য আপনারা কিন্তু কিছু অংশে গোটা বছরটাই দেখবেন একটু কিপটমও করবেন, কারণ শনিদেবেরও দৃষ্টি দ্বাদশে পড়ছে। আমি এই কারণে আপনাদেরকে বললাম যে বৃহস্পতি যখনই দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে আপনারা টাকা বাঁচাতে চাইলেও কিছু অংশে খরচ হয়ে যাবে, কেন দ্বাদশপতিও সে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। ততএব ঋণ নিতে কেন বারণ করছি, ঋণ নিলেই কিন্তু সেই ঋণটাকে মেটাতে যাওয়ার জন্য আপনাদেরকে অন্য জায়গা থেকে আবার ঋণ নিয়ে নিতে হতে পারে। তো এই কারণের জন্য ঋণটা নিতে বারণ করছি। বৃহস্পতির এটা প্রথম স্টেজ, সে 2রা জুন অবধি এরকম আপনাদেরকে ফলাফল দেবে। তারপরেই বৃহস্পতি কিন্তু চলে আসবে সপ্তমে যেহেতু বৃহস্পতি চলে আসছে, সে দীর্ঘ 12 বছর পর উচ্চ হয়ে যাচ্ছে। এবার সেখানে কিন্তু সম্পূর্ণ পজিটিভ ফলাফল আপনাদেরকে দেবে। এবার আপনাদের মাথায় এটা আসতেই পারে যে তৃতীয় পতি দ্বাদশ ঘরের অধিপতি হয়ে সপ্তমে যাচ্ছে বলে কি সে ভালো ফলাফল দেবে? একটা বিষয় বুঝতে হবে, আপনার শত্রু যখন ভীষণ আনন্দে থাকে তখন সে কিন্তু আর আপনাকে শত্রু ভাবে না, সে আপনাকেও নিজের বন্ধু ভেবে নেয়। কেন, বৃহস্পতি কিন্তু তার উচ্চ রাশিতে গোচরে আসছে মানে সে কিন্তু সব থেকে কমফোর্টেবল জোনে আসছে তার। ততএব সে তার আনন্দ বা সুখের দ্বারা আপনাকেও কিন্তু পজিটিভ সুখ দেবে। প্রথমত যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য ভীষণ ভালো সময়। এক তো এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে যেহেতু বৃহস্পতিদেব 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি বিবাহের জন্য আপনাদের দারুণ যোগ, মানে ধরুন বিবাহ হয়ে যাবে সেটাই বলছি না, বিবাহ যোগ থাকছে এবং বিবাহের জন্য ভালো যোগাযোগ, ভালো সম্বন্ধ কিন্তু আপনারা পাবেন। ব্যবসা শুরু করতে চাইছেন তার জন্য খুব ভালো সময়, পার্টনারশিপের বিজনেস শুরু করতে চাইছেন তার জন্য খুব ভালো সময়, এবং রোজকার জীবনে একটা শিডিউল মেনটেন করতে চাইছেন সেটাও কিন্তু দীর্ঘকালীনের জন্য এটাও খুব ভালো সময় হবে সপ্তমের জন্য। এছাড়া এখান থেকে সপ্তম থেকে বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে একাদশ স্থানে, ইচ্ছা পূরণের জন্য খুব ভালো। যা ইচ্ছা চাইবেন সেটা পূরণ হবে, সবথেকে বেশি বিজনেস, অর্থ সেটার থেকে খুবই ভালো। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, লগ্নে, মেন্টাল স্টেবিলিটি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করাবে, আপনাদের থিঙ্কিং পাওয়ারটা বৃদ্ধি পাবে, পজিটিভ থিঙ্কিং আপনাদের মধ্যে চলে আসবে। এবং আপনাদের তৃতীয় স্থানেও দৃষ্টি পড়বে যেখানে কিন্তু আপনারা পরিশ্রমটাকে ভালোবাসবেন, পরাক্রমটাকে ভালোবাসবেন। এবং ছোটোখাটো কিন্তু প্রথমেই বলেছি ঘোরাঘুরির জায়গা, ধার্মিক স্থানে ঘোরাঘুরির জায়গার যোগ কিন্তু তৈরি করবে 100%। এবার 31শে অক্টোবরের পরে কিন্তু বৃহস্পতির গোচরটা নেগেটিভ হবে বলতে কি সেইটা নিয়ে ভিডিও তখনও আমি নিয়ে আসবো। এখন আমি আপনাদেরকে বলে রাখছি, অষ্টমে যখনই বৃহস্পতি আসবে, কেতু অলরেডি কিন্তু আপনাদের অষ্টমে বসে আছে। তো অষ্টমে যখনই বৃহস্পতি আসবে, বৃহস্পতি কেতুর কম্বিনেশন হবে, দ্বাদশ ঘরের অধিপতি হয়ে অষ্টমে সে কিন্তু আর তার খুব আনন্দে নেই, কেন সে তার উচ্চ ঘর ত্যাগ করে ফেলেছে। যদিও মিত্রক্ষেত্রে যাবে কিন্তু তবুও সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো যেখানে কেতু বসে আছে, কেতু আর বৃহস্পতি যোগটা যখন শুরু হবে, কেন কেতু রাশি পরিবর্তন করবে 5ই ডিসেম্বর, অর্থাৎ 31শে অক্টোবর এবং থেকে 5ই ডিসেম্বর অবধি অষ্টম স্থানে বৃহস্পতি আর কেতুর কম্বিনেশন চলবে। তো এই পার্টিকুলার সময়টাতে কিন্তু আপনাদের জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কোর্ট কেস কাছারি হওয়ার চান্সেস কিন্তু থাকছে। কেন থাকছে, কেন দ্বিতীয় স্থান ধনসম্পত্তির ঘরে, সেখানে অলরেডি রাহু গোচরে আছে। অতএব আর্থিক আমি বলবো না, স্থাবর অস্থাবর সম্পত্তি লাভের জন্য আপনারা কিন্তু উতলা হয়ে উঠবেন ওই পার্টিকুলার সময়টাতে, সেখানে কোনো ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে। যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে আপনারা জেনে নিন যে আপনাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান কী আছে, নাহলে সেই পার্টিকুলার সময়টাতে কিন্তু আপনাদের সম্পত্তি লাভের জন্য ভুল পথে পরিচালিত করে দিতে পারে বৃহস্পতি।
এইখানে আমি কেন বলছি ভুল পথে, কেন কেতু মাথার কাজ করাবে না আপনাদের ক্ষেত্রে, কেন দ্বাদশ ঘরের অধিপতি অষ্টমে মানে একটা দীর্ঘকালীন ব্যয়, যখনই কোর্ট কেসে যাবেন দীর্ঘকালীন একটা ব্যয় কিন্তু আপনাদের চলতে থাকবে, পার্মানেন্ট ব্যয়, যেটা ধরুন 2 মাস 3 মাস ছাড়া ছাড়া ব্যয় লেগেই আছে, তার ফলাফল আপনি আদৌ পাচ্ছেন কিনা সন্দেহ আছে, পরিষ্কার। তো এই সময়টা খুব সাবধানে থাকতে হবে, কবে থেকে 31শে অক্টোবর থেকে আপ টু আপনাদের 5ই ডিসেম্বর অবধি কোনো কোর্ট কেস কাছারির দিকে যাবেন না, চেষ্টা করবেন অ্যাভয়েড করার জায়গা জমি সংক্রান্ত বিষয়ে, তারপরে আপনারা যান, কোনো অসুবিধা নেই, পরিষ্কার হলো। এবার বিষয়টা চলে আসছে কি, আর একটা ব্যাপার হচ্ছে 26শে জুলাই অবধি যে শনিদেব বক্রি থাকবে, এখানে 26শে জুলাই থেকে যে শনিদেব বক্রি হয়ে যাবে, তো এখন বিষয়টা হচ্ছে শনিদেবের সাপোর্ট আর বৃহস্পতিদেবের পার্টিকুলার সাপোর্টটা আমরা কোন সময়টাতে পাচ্ছি, আমরা পাচ্ছি কিন্তু 2রা জুন থেকে 26শে জুলাই অবধি, তাহলে গোটা জুন মাসটা জুলাইয়ের প্রায় পুরোটাই, তাহলে এই 2 মাস কিন্তু আপনাদের ব্যবসা শুরু করার জন্য, যে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু খুব ভালো সময়, যে কোনো নতুন কিছু শেখার জন্য, বিবাহের জন্য খুব ভালো সময়, কারণ ওই সময়টাতে আপনাদের লগ্নাধিপতি বক্রিও থাকছে না এবং বৃহস্পতি সমসপ্তমে এসে আপনাদেরকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিচ্ছে, অতএব মধ্যিখানে 2 মাস ভীষণ ভালো সময় আপনাদের জন্য, পরিষ্কার। এরপরে যেটা আমরা দেখব, রাহু কেতুও কিন্তু 5ই ডিসেম্বর রাশি পরিবর্তন করে যাবে, আপনাদের লগ্নে আসবে, সেই নিয়ে ভিডিও আমাদের অবশ্যই আসবে একদম এন্ডিংয়ে, তো সেটা নিয়ে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা হবে। লগ্নে আসবে মানে সেক্ষেত্রে মেন্টাল কিছুটা আনস্টেবিলিটি আপনাদেরকে রাহুদেব দেবে, এবং কেতু সপ্তমে আসবে, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা বৃদ্ধি করবে, তো সেটা আলাদা বিষয় হবে। ডিসেম্বরের 5 মানে ধরুন পরবর্তী বছরের নিয়ে আলোচনাটা তখন শুরু হবে। এখন বিষয় হচ্ছে আপনাদের লগ্ন সাপেক্ষে সর্বোচ্চ সুখের গ্রহ হয় শুক্র, কেন পঞ্চম এবং দশম ঘরের অধিপতি শুক্র পুরোটাই আপনাদেরকে কিন্তু গোটা বছরটা সাপোর্ট দেবে। এবার বিষয়টা হচ্ছে কি, শুক্র কোন সময়টাতে উচ্চ থাকবে, এক তো 3য় স্থানে আপনাদের লগ্নাধিপতি গোচরে আছে, এখানে আমরা দেখতে পাবো 2 মার্চ থেকে 25শে মার্চ অবধি শুক্র কিন্তু আপনাদের এখানে 3য় স্থানে উচ্চ হয়ে গোচর করবে আপনাদের লগ্নাধিপতির সাথে। মার্চ মাসটা তাহলে খুব ভালো একটা সময় আমরা ধরে চলতে পারি, যেহেতু আপনাদের সর্বোচ্চ সুখের গ্রহ 3য় স্থানে উচ্চ হবে এবং শনিদেব আপনার লগ্নাধিপতিকে সাথে নিয়ে, তো ওই সময়টাতে আপনারা যে কোনো ট্যুর ট্রাভেল যা ইচ্ছা আপনারা করতে পারেন, পজিটিভ সময়, খুবই পজিটিভ সময় ধরে আমরা চলতে পারি, ধার্মিক স্থানে ঘোরাঘুরির জন্য খুব পজিটিভ সময়। এবং এর পরবর্তীতে মঙ্গলকে নিয়ে যদি আমরা দেখি, মঙ্গল কিন্তু আপনাদের লগ্নতে উচ্চ হয়, এটা আপনারা খুব ভালো করে জানেন। তাহলে মঙ্গল কখন উচ্চ হবে, 15ই জানুয়ারি, মানে খুব সামনে 15ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি অবধি লগ্নে কিন্তু মঙ্গল উচ্চ থাকবে। লগ্নপতি যেহেতু 3য় স্থানে আছে, পরিশ্রম করছেন, সব ঠিক আছে, কিন্তু একটু মাথা গরমের সমস্যা ওই পার্টিকুলার সময়টাতে কিন্তু মঙ্গলদেব নিয়ে আসবে, টুকটাক চোট আঘাত লাগার চান্সটা কিন্তু তখন ওই মুভমেন্টে নিয়ে আসতে পারে। ডেটটা বলে দিচ্ছি, 15ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি, এই সময়টা একটু সাবধানে থাকবেন। বাদবাকি সময় মঙ্গলের থেকেও পূর্ণরূপে সাপোর্ট পাবেন। 3 বার বুধ বক্রি হবে, এইটা নিয়ে আমি আলাদা আলাদা সময়তে ভিডিও নিয়ে আসবো। ওই পার্টিকুলার সময়টাতে যেহেতু আপনাদের ভাগ্যের অধিপতি হয়, 6ষ্ঠ ঘরের অধিপতি হয়, ওই সময়টাতে ঋণের দিকে যাবেন না, পিতার হেলথ দিয়ে কিছু সমস্যা হলে সেটাকে কেয়ারফুলি ট্যাকেল করবার চেষ্টা করবেন। এই সময়গুলো মোটামুটি ঠিকঠাকভাবে থাকলেই হবে। এবং আমরা এইটাও জানি যে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি অবধি আপনাদের লগ্নে অষ্টম ঘরের অধিপতি সূর্য গোচর করবে এবং সংখ্যাতত্ত্বের বিচারে এটা সূর্যের বছর, তো এই সময়টাও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। হাড়ে ব্যথা বেদনা, পায়ে চোট আঘাত লাগার চান্স, চোখের সমস্যা কিন্তু এই সময়টাতে আসতে পারে, এই টাইমটাও সাবধানে থাকতে হবে বছরের শুরুটা। তাহলে পরিষ্কার করে আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন সময়টা কি আমরা পজিটিভ পাচ্ছি। এই গোটা বছরটা একটা বিষয় আপনাদেরকে বলবো যে মুখ বুঝে কর্ম করে যান, কোনো রকম এক্সপেকটেশন রাখবেন না। আমি 100% আপনাদেরকে বলছি, এক্সপেকটেশন যদি না রাখেন সফল হবেন। আর রেমেডি হিসাবে আমি একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখতে চাইছি, লগ্নপতি 3য় স্থানে গোচর করছে, এই পার্টিকুলার সময়টাতে আপনারা শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন অথবা মা কালীর আরাধনা করতে পারেন। এবং অষ্টমে যেহেতু কেতু গোচর করছে, সপ্তমে বৃহস্পতির থেকেও যদি সাপোর্টের আমরা আশা করি, যে কোনো মন্দির এরকম খুঁজুন যে মন্দিরটা নোংরা হয়ে আছে, ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই মন্দিরটা গিয়ে একদিন খুব ভালো করে গিয়ে নিজে চান টান করে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসুন। বছরে একটা টার্গেট নিন, দেখবেন আপনাদের কিন্তু এই বছর নেগেটিভ ইম্প্যাক্ট সম্পূর্ণরূপে কেটে গেছে। এছাড়া যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে দেখে নিন যে শনি আপনার জন্মছকে কী অবস্থাতে আছে। যদি খুব দুর্বল বা পীড়িত অবস্থাতে থাকে তাহলে শনির মহারত্ন নীলা বা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেও গোটা বছরটা আপনারা পজিটিভ ইম্প্যাক্ট পেতে পারেন। তো এই ছিল আমাদের মকর লগ্ন মকর রাশি 2026-এর বর্ষফল নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।